আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। মোহাম্মদ ইউনূস যদি তাই স্বীকার করতেন তাহলে পরে তারেক রহমান তাকে বিদেশ যেতে দিতেন না, কিন্তু তারেক রহমান তাকে জাপানে যেতে দিলেন। জাপান থেকে তিনি ঘুরেও এলেন এবং দেশে গ্রেপ্তার হচ্ছেন। শিশুগুলো মারা গিয়েছে, তাদের মানে বরাদ্দ হওয়া টাকা তিনি মেরে দিয়ে তিনি নিজের আখের গুছিয়েছেন এবং দেশ ভ্রমণ করেছেন। তার এতটুকু আত্মায় লাগে না, তার এতটুকু কষ্টও হয় না। তিনি একটা কঠিন মানুষ। মানে এটা হচ্ছে ওই যে আপনারা বলেন না শয়তান, কি বলেন আপনারা, ওইটা ভুলে গিয়েছি, শয়তান। তিনি হচ্ছেন শয়তান, অথবা জিনও বলতে পারেন। যার উপরে ভর করবে সে গেল, জিনও বলতে পারেন। তা ভারত কোনো রকমে তাকে তো সরিয়েছে, এবার তারেক রহমানকে বসিয়েছে, কিন্তু তারেক রহমান এখন নিজে সবকিছু ঠিকঠাক কিন্তু করছেন না। যে 10টা পয়েন্টের উপরে কথা হয়েছিল সেই 10টা পয়েন্টের উপরে কিন্তু কথাবার্তা সেরকম এগোচ্ছে না। খলিলুর রহমান আসছেন, এলে পরে তিনি হয়তো বোঝাবার চেষ্টা করবেন, কিন্তু যে হার্ড নাট আমাদের জয়শঙ্করজি এবং বিক্রম মিস্ত্রি, তারা কিন্তু মানে ওই ছেদ কথায় ভুলবেন না। তারা 1 থেকে 10 ওই সমস্ত কটা পয়েন্ট, যেটা 1 নম্বরে শেখ হাসিনার ওই মামলা তুলে নেওয়া, 2 নম্বরে হচ্ছে গিয়ে আপনার তাকে পূর্ণ রাজনৈতিক পরিবেশ দিতে হবে রাজনীতি করার, এই দুটো সহ বাকি 8টা সব কটা প্রতিশ্রুতি পূর্ণ হলে তারপর আগের মতো দেখবেন মাল যাবে। এ তো গেল হচ্ছে আপনার তেল, টিকা, গজ ব্যান্ডেজও পাঠিয়ে দেবে। আমি বলতে ভুলে গেছিলাম, গজ ব্যান্ডেজও ভারত পাঠিয়ে দেবে এবং ওষুধও পাঠিয়ে দেবে। ওষুধ যা দরকার সেগুলো পাঠিয়ে দেবে, কিন্তু টাকা না দিলে তেল, চাল, ডাল কিছুই যাবে না। বিদ্যুৎ তো কমিয়ে দিয়েছে, কোন দিন দেখবেন টাকা না পেলে পরে টুক করে লাইনটি আদানি কেটে দেবে, কারণ তার তো প্রোডাকশন কস্ট আছে, তাকে তো ব্যাংকে সুদ দিতে হচ্ছে। তো সে লাইনটাকে আমাদের ন্যাশনাল গ্রিডে দিয়ে দেবে, গভর্নমেন্টের থেকে টাকা পাবে। দেবে কেন? এবার আসছে হচ্ছে সারে, এরপর রয়ে গেল সার। আপনারা আমদানিটা করবেন কোত্থেকে? কোন দেশ থেকে আমদানি করবেন? যে দেশ থেকে আমদানি আপনারা সার করুন না কেন, সার আমদানি করুন, সেই দেশ থেকে আনতে গেলে যে খরচা পড়বে তার থেকে অনেক খরচায় কিন্তু ভারত থেকে নিতে পারবেন। কিন্তু ভারতকেও টাকা দিতে গেলে আপনার টাকা নেই, আর দেশকে ভুল বোঝানোর জন্য আপনারা বলে যাচ্ছেন আমরা সার কিনবো, আমরা তেল, আমরা প্রচুর পরিমাণে তেলের আমরা অর্ডার দিয়েছি। আরে টাকা কোথায়? বিদেশি দেশগুলো বসে আছে কি তাই মানে আপনার ক্ষয়রাতি করার জন্য বাংলাদেশকে? কেউ ক্ষয়রাতি কেউ দেয় না। আসলে যে সব টাকার ওপর চলে। তা মাল ফেলো করি মাখো তেল যাকে বলে। মাল নেই, দেশ দেউলিয়া। এখন কদিন এই অবস্থায় চালাতে পারবে সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। দেশ খুব বিপদে, কিন্তু খুব বিপদে। এরপরে আবার গঙ্গা চুক্তি আছে। গঙ্গা চুক্তি যদি নবায়ন না হয় তাহলে গ্রীষ্মকালে কি অবস্থা হবে বুঝতে পারছেন? আপনাদের খাল, বিল, পুকুর সমস্ত শুকিয়ে যাবে গ্রীষ্মকালে। তা চারদিক দিয়ে যদি এরকম ঘেরা পড়ে যায়, তারেক রহমান কতদিন চালাবেন? তারেক রহমান চালাবেন কতদিন? আপনারা নিজেরাই ভাবুন, যে নিজেদের পায়ে আপনারা কুড়ুল মেরেছেন। কেন বলছি জানেন? যখন শেখ হাসিনা যখন ছিলেন না, তখন গায়ে হাওয়া লাগিয়ে আপনারা ঘুরে বেরিয়েছেন, তখন টোস্কা পর্যন্ত পড়েনি গায়ে, তখন খুব খারাপ লেগেছিল। মহিলা প্রধানমন্ত্রী, দেশটাকে ভারতবর্ষের কাছে বেঁচে দিয়েছে। এখনো শুনছি নাকি তেল নাকি ভারতবর্ষে চালানো হয়ে যাচ্ছে। তেল ভারতবর্ষে পাচার হচ্ছে, আমি শুনলাম।
তো যাই হোক, আরো 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 কত কিছু শুনতে হবে। ভারতবর্ষকে তেল পাচার করছে। আর এবার তখন তো প্রধানমন্ত্রী খুব খারাপ ছিলেন, প্রধানমন্ত্রীকে আপনারা উৎখাত করলেন, তিনি চলে এলেন। এবারে তো আপনাদের পুরুষ প্রধানমন্ত্রী এসছেন, তিনি কেমন চালাচ্ছেন। আপনারা একটু ওই লাল বদরের দেশ যারা বলেন না, তারা ঠিকই বলেন। এই লাল বদরের দেশ, আপনারা একটুখানি ওই পেট্রোল পাম্পের ওখানে বিছানা পেতে শুয়ে থাকুন, আর পেট্রোলের জন্য লাইন দিন, আর মারামারির ধস্তাধস্তি করুন। এবার এখন তো ওই গাড়ির ড্রাইভার পেট্রোল পাম্পের ম্যানেজারকে গাড়ির তলায় ফেলেছে। এরপরে দেখবেন যে মানুষের ওখানে মারামারি হচ্ছে, প্যান্ট জামা ছিঁড়াছিঁড়ি হচ্ছে 2 লিটার পেট্রোলের জন্য। সেদিন আসছে। ভারতের কাছে তেল আছে, গ্যাস নেই, তেল আছে প্রচুর, কিন্তু ভারতবর্ষ তেল দেবে না। টাকা না দিলে তেল দেবে কেন? আপনারা তো ক্রেডিট লাইন চেয়েছিলেন, এই জন্যই তো ক্রেডিট লাইন চেয়েছিল তারেক রহমান, কিন্তু ক্রেডিট লাইন দেবে কেন? না, আমাদের শেখ হাসিনাকে যে ক্রেডিট লাইন যে দিয়েছিলেন, একজন লিখেছেন আমার $8 বিলিয়ন। আমি বলেছিলাম যে আমার মনে নেই, উনি আমায় লিখেছেন যে $8 বিলিয়ন ক্রেডিট লাইন দিয়েছিলেন। তা 8 বিলিয়ন কেন, যদি $2 বিলিয়ন $4 বিলিয়ন ক্রেডিট লাইন দেয়, তাহলে পরেও বাংলাদেশ উতরে যাবে। কারণ মালটা বেচে তারপরে পয়সা দাও। আর IMF যদি আপনাকে লোন দেয়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক লোন দেয়, তাহলে পরে আপনাকে গুনে গুনে সুদের পয়সা করে দিতে হবে। সেক্ষেত্রে কি হবে, আপনার ওই তেল থেকে খাদ্য অবধি সবগুলোর উপরে গিয়ে আপনার দামগুলো চড়া হবে, কারণ ওখান থেকে তো পয়সাটাগুলো ফেরত দিতে হবে। তাহলে মানুষ খাবে কি, আর কিনবে কি, পড়বে কি? তখন ছেঁড়ালাদ নিয়ে বেরোবে না। সেই দিনটার জন্য আমরাও অপেক্ষা করছি যে আপনারাই ঝেঁটিয়ে এই সরকারকে বিদায় করুন এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনুন। আপনারাই একদিন বলবেন, 2 হাত তুলে শেখ হাসিনা আপনি ফেরত আসুন। আপনারাই বলবেন, আমাদের কিছু বলতে হবে না। আমরা তার খাইনি, মানে আমরা অন্য অন্য ভাবে নেবেন না। আমরা তার গুণগান করি তার কাজকর্মের জন্য, তার অপকর্মের জন্য যেমন ইউনূসের করি, তেমনি গুণগান করি শেখ হাসিনার জন্য, যে তিনি দেশটাকে একটা অনন্য পর্যায়ে নিয়ে গেছেন। আপনার সহ্য হলো না, সুখে থাকতে ভূতে গিলায়। এখন ভূতে গিলিয়েছে, কিল খান, ভূতের কিল খান আর হজম করুন। প্রথমে শুরু হলো তেল দিয়ে, তারপরে টিকা, এরপরে এরপরে ইন্দুর বান্দর চিকা নিয়েও রাজনীতি শুরু হবে এই দেশে, কোনো সন্দেহ নেই। দেখবেন ইন্দুর বান্দর চিকা নিয়েও রাজনীতি শুরু হবে। আপনি যেটা বলেছেন, বাংলাদেশে কিন্তু ঠিক ওই সময় সারও কিন্তু সংকট ছিল না মজুত করার কারণে। তখন বিএনপি ক্ষমতায়, আমার এলাকার আমাদের আসনেরই মন্ত্রী ছিলেন ব্যারিস্টার সালাম তালুকদার। আমরা এগুলো ভালো করেই জানি। এশিয়ার সেরা সার কারখানা সবচেয়ে বড় আমাদের সরিষাবাড়িতে। বড় মন্ত্রীও ছিলেন সরিষা। আমরা দেখেছি সার কিভাবে জালিয়াতি করে মানুষজন ধনী হয়েছে, আমরা দেখেছি। দেখেছি কিভাবে 3 গুণ 4 গুণ বাড়ানো হয়েছে, সেটাও দেখেছি। কারণ মন্ত্রীও আমাদের, আরো আমাদের এলাকার সার কারখানা কিভাবে সার বের হয়ে, মানে ঢাকার সার নরসিংদী যায়, সরি সরিষাবাড়ির সার নরসিংদী যায়, সরিষাবাড়ির সার রাজশাহী যায়, সরিষাবাড়ির সার শরীয়তপুর যায়। খোদ আমাদের সরিষাবাড়ির সার ছিল না, মারামারি কাটাকাটি লেগে গেছিল। এটাকে বলে মজুদদারি। এটা আমরা নিজের চোখে, আমি চোখ দিয়ে দেখছি এগুলো। তো যাই হোক, ওটা তো আমি জানি। তেমনি তেল নিয়েও তাই শুনেছে। তেলেরও কিন্তু, এটা কিন্তু সত্য, এই যে বলে পেট্রোলের মজুদ আছে, এটা কিন্তু মিথ্যা না, এটা সত্য। এটা কিন্তু আসলেই সত্য। কারণ বাংলাদেশে ডিজেল আমদানি করতে হয়, পেট্রোল তো আমদানি করতে হয় না। আমাদের যা দরকার তার চাইতে বেশি আমরা রপ্তানি করতে পারি পেট্রোল। তারপরে সংকট শুরু হয়েছে এই দেশে। ওই যে আমাদের ভূঁইয়া সাহেব বললেন যে বাংলাদেশের লক্ষ লক্ষ অগণিত মোটরসাইকেল রয়েছে। প্রত্যেকটা, বহু মানুষের বিজনেস মোটরসাইকেলের উপর নির্ভর করে। বহু মানুষের দোকান মোটরসাইকেলের উপর নির্ভর করে। আপনি কি জানেন ওষুধ পাওয়া যাবে না কয়দিন পরে? কয়দিন পরে ওষুধ পাওয়া যাবে না। কয়দিন পরে যোগাযোগ করার লোক থাকবে না। শ্বশুর বাড়ি জামাই বাড়ি আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। দেখলাম এক লোক টুপি পরা দাঁড়িয়েলা, জামাতে বোধহয় হবে, তেলের খালি ট্যাঙ্কি খুলে আনছে তেল ভরতে। হাস্যকর ব্যাপার। তেলের খালি ট্যাঙ্কি নিয়ে আসছে, টিভিতে আজকে দেখলাম।
তো এই যে দেশের পরিস্থিতি বিএনপি গুলো সামলাইতে পারবে না, কারণ ওই যে যেটা একটু আগে বললেন যে শিক্ষিত হলেই হবে না, দেশ চালানো আলাদা জিনিস। যেমন আমাকে যদি এখন বাংলা একাডেমির প্রধান বানায়, হ্যাঁ আমি তো চালাইতে পারবো না। আমাকে যদি এখন পরমাণু বিজ্ঞানীর দায়িত্ব দেওয়া হয়, আমি পারবো না। ভাই রাজনীতি আলাদা জিনিস। ডক্টর সাহেব, আমাদের আদম ব্যাপারে যে ডক্টর সাহেব এত বড় শিক্ষিত লোক ছিলেন, তিনি ইউনিয়ন চেয়ারম্যান হইতে পারবেন না, দেশ প্রধান হয়ে গেছিলেন। ভাই যতই আপনি চেয়ারম্যানদের যতই বলেন আপনি গমসুর, এমপিদের যতই বলেন কমিশন খোর, দেশ চালাতে তাদেরই লাগবে ভাই। দেশ আলাদা জিনিস। তার প্রমাণ দেখলেন তো, ডক্টর ইউনূস 17 বছরের দেশটাকে কোথায় নিয়ে গেছে? $9 বিলিয়ন শুধু ঋণ করে গেছে। এটা হলো প্রকাশ পাইছে একটা, আরো কত যে করেছে আমরা তো জানি না। দেশ চালানো টোটালি আলাদা জিনিস, আমরা যতই চাপা মারি। এমনকি যে সচিব সাহেবেরা যেটা ভাইরা বলেন যে বিসিএস ক্যাডার, উনিও দেশ চালাইতে পারবে না। উনি হয়তো সচিব হইতে পারবেন, সচিবের কাজটা ওনার। দেশ চালানো কঠিন জিনিস। জনগণকে ম্যানেজ করা, জনগণকে দৌড় গড়ায়, যারা আমলা হয় তারা কিন্তু 9টা 5টা অফিসে অভ্যস্ত। তারা কিন্তু শুধু ইয়েস নো ভেরি গুড বলে, সেনাবাহিনীরা ইয়েস নো ভেরি গুড। আর এরা হচ্ছে অর্ডার দিমো, এই ওসি এটা করো, এই ভূমি অফিসার এটা করো, এই অফিসার এটা করো, এই ধরনের তারা অভ্যস্ত। কিন্তু জনগণ আলাদা জিনিস। জনগণের হইতে হবে। নেতাকে আমরা যতই গালি দেই, তারা এই দেশের মানুষের সাথে মেশে। রাত 2টার সময় কোনো সচিবকে আপনি খুঁজে পাবেন না, রাত 2টার সময় কোনো আর্মি অফিসারকে আপনি খুঁজে পাবেন না, রাত 2টার সময় কোনো টিএনওকে আপনি খুঁজে পাবেন না বিপদে। ওই রাজনৈতিক নেতারাই যাবে আপনার বাড়িতে আগুন লাগলে, ফায়ার সার্ভিসের আগে কিন্তু জনগণ পানি ঢালে আপনার প্রতিবেশী। তেমনি নেতারাই দেশ চালাবে, এটাই স্বাভাবিক। রাজনীতিবিদদের জন্যই রাজনীতি। আমরা দেখেছি অনেক আমলাকে, জননেত্রী শেখ হাসিনা আমলাকে ধরে এনে নেতা বানাইছেন, মন্ত্রী বানাইছেন। আমরা দেখেছি তারা ফেল মেরেছে এখানে। আমরা দেখেছি অনেক ব্যবসায়ীকে সব দল এনে মন্ত্রী বানিয়েছে, দেখেছি তারা ফেল মেরেছে। তারা মনে করেছিল ব্যবসা ভালো বুঝে দেশও ভালো চালাবে। না রে ভাই, যে কাজের জন্য তাকে সেই কাজ দিতে হবে। আপনি হবে না, আপনি সালমান এফ রহমান ভালো ব্যবসায়ী মানে সে ভালো দেশ চালাবে, তাও নাও হইতে পারে। আপনি দেখেন, আপনি পৃথিবীতে বড় বড়, ট্রাম্পও তো পৃথিবীর সেরা ব্যবসায়ী, সে তখন প্রেসিডেন্ট। চিৎকার চেঁচামেচি করে কেন আমেরিকার লোকজন? আমার নরেন্দ্র মোদী তো পেশাদার ব্যবসায়ী না, তার কোনো পেশায় নেই, দেশ তো ভালোই চালাইতেছে। তো আপনি এই ব্যাপারে মিলাইতে, রাজনীতিবিদদের কাছে রাজনীতিবিদদের বুঝতে হবে, এখানে আনা যাবে না। যার জন্য দেশে এই সমস্যা। তারেক রহমানের কথা বললেন, যাদের এক মন্ত্রী আজকে তেল মারছে দেখলাম, এতই তেল মারছে যে তিনি বললেন যে এই দেশে যা উন্নয়ন হয়েছে সব জিয়াউর রহমান করছে। এই দেশে সব মনে হয় যে পদ্মা ব্রিজটা বোধহয় জিয়াউর রহমান বানাইছে, মেট্রো রেলটা বোধহয় জিয়াউর রহমান বানাইছে। বুঝতে পারছেন তো? এই হলো কারণ তারেক রহমান শুক্র 8 দিন যাবত ক্ষমতায়, বলার তো কিছু নাই, তাই ওটা বলে ফেলছে এত তেল। আর যেটা বললাম পেট্রোল, আসলে এই দেশের মানুষের স্বভাব খারাপ, শুধু নেতাদের দোষ দিলে চলবে না। এই যে মজুদ করতেছে, এখানে কারা জড়িত? জামাতের নেতার ঘরে বেডের নিচে তেল পাওয়া যায়, পেট্রোল পাওয়া যায়, বিএনপির নেতার ঘরে পেট্রোল পাওয়া যায়। তো এগুলো তো আমাদের দেশের মানুষের চরিত্রটাও এরকম। কারণ হচ্ছে কি, আমরা সবকিছুতে রাজনীতিকরণ করি। আপনি দেখেন সকালবেলা ঘোষণা দিল যে অনলাইনে পড়ালেখা করাবে, বিকেল বেলায় আবার ঘোষণা দিল পরীক্ষা দিতে হবে সশরীরে। মানে কখন যে কি বলতেছে কেউ আমরা জানতেছি না। আমি বললাম তো, এই দেশে যারা ক্ষমতা, আপনি যখন অর্পিত, আপনার যখন ধন সম্পদ অর্জিত না হবে, অর্পিত হবে। কারণ নাতিনে দাদার পয়সা যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করে, দাদা কিন্তু ইনকাম করলো যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করতে পারে না, কারণ তার দায় ও দায়িত্ব আছে। তারেক রহমান ক্ষমতায় আসছেন, তাকে বিএনপি কে প্রথমে ক্ষমতায় তাকে সারে খেয়েছিল, তারপরে কারেন্টের খাম্বাই খেয়েছে, এবার তাকে তেলের পরে টিকায় ধরছে। এরপরে কি ধরে সেটা আমরা দেখার অপেক্ষা করতেছি। আমার মনে হয় না যে তারেক রহমানের সরকার খুব বেশি দিন, মানে আমার তো 5 বছর তো টিকতেই পারবে না, এটা তো বলার অপেক্ষাই রাখে না। দেশের যে অর্থনীতি, যেভাবে ইউনূসের নাম নিতে তারা ভয় পায়, কোনো কিছু হলে আওয়ামী লীগ, কোনো কিছু হলে আওয়ামী লীগ। মানে এখন যদি বাংলাদেশে কোনো কারণে বাইতুল মুকাররমের উপর ঠাড়া পড়ে, আর বাইতুল মুকাররমটা ভাঙ্গা, ওই অনেকের যে কি মালিক নাকি একজন আছেন বাইতুল মুকাররমের খতিব, সে যদি মারা যায় বলবে এটা আওয়ামী লীগ দেয়। কালকে যদি মনে করেন যে আর পণ্য হইলে তো কোনো কথাই না, আওয়ামী লীগ আর ভারত দেয়, এটা তোর বলার অপেক্ষা রাখে না। মানে সবকিছুতেই আওয়ামী লীগকে খুঁজতে হবে তাদের। আমি এও দেখলাম, মানে গরুর রচনার মতো, মানে আপনাকে গরুর রচনা পইরে গেছেন, আসছে তো রচনা কুমির, তখন বলবো যে কুমিরের লেজটা গরুর লেজের মতো এরকম সরল নয়, কাটা 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 আছে। মানে গরু আপনাকে আনতে হবে, কারণ পইরে গেছেন গরু। যে কুমিরের 4 পা কেমন জানি না, তবে গরুর 4 পা হইলো এরকম গোড়ালা, কারণ সে তো কুমির দেখে নাই, কুমির রচনা পইরা দেয় নাই। বাংলাদেশে বামপন্থী বলেন না ডানপন্থী বলেন, যারা এখন এই মুহূর্তে ক্ষমতার অংশীদার বা ক্ষমতার বাইরে আছেন, মানে এখন তো সবাই আওয়ামী লীগ ভার্সেস অল হয়ে গেছে বাংলাদেশে। আওয়ামী লীগের মানে মনে করেন টিকা নাই, টিকা দিতে গেলেও আওয়ামী লীগ আনতে হবে, তেল নাই আওয়ামী লীগ আনতে হবে, আইনের সুশাসন নাই আওয়ামী লীগ আনতে হবে।
আওয়ামী লীগ এত খারাপ ছিল, তোমরা কোন কসুরটা করলো? 17 বছর তো চলতেছে, এখনো 18 মাস 19 মাসে পড়ছে, তোমরা কোন কসুরটা করতেছো? এখনো আওয়ামী লীগের দোষ, এখনো আওয়ামী লীগের দোষ, সব শেখ হাসিনা করছে, তোমরা কি করছো 1 মাসে? এটা দাও আগে। আবার মাশাআল্লাহ বিরোধী দল যারা এখন আছে, তারা তারাও অদ্ভুত, পৃথিবীর এই প্রথম বিরোধী দল পাইলাম সরকারকে সমালোচনা করে না। তাদের কথা হলো যে সনদ বাস্তবায়ন করে, এছাড়া আর কোনো বিএনপি সমালোচনা নাই। তেলের জন্য বিএনপি সমালোচনা নাই, টিকার জন্য বিএনপি সমালোচনা নাই, দেশের রিজার্ভ নিয়ে বিএনপি সমালোচনা নাই। বিরোধী দল একটা হয়েছে, মনে হয় যে মানে মানে দ্বিতীয় বউ, বুঝতে পারছেন? মানে বউটা বাইরে আর একটা ভিতরে, এরকম আর কি। মনে হয় যে একই সংসার তারা করতেছে, কোনো প্রতিবাদ নাই, খালি 24 ওই যে সনদ নেওয়া লাভ। আর আওয়ামী লীগের গালি দেওয়ার ব্যাপারে দেশে বাম ডান জামাত সব এক বাক্যে সবকিছুতে আওয়ামী লীগ, গরু রচনার মতো। মানে আপনি যদি বাঘ রচনা লিখতে দেয়, কান পড়ে আছেন তো গরু রচনা বলতে পারবেন না তো, কেন শিখছে ওইটা। মানে এখন একটা জিনিস বাদ দিছে, সেটা হলো যে বাকশাল বাকশাল করেন আর কি। অদ্ভুত ব্যাপার, বাকশাল শব্দটা ভুলে গেছে কয়েকদিনের জন্য। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন বাকশাল বাকশাল করবে বিরোধী দলে যারা থাকবে আর কি। তবে আমি খুব শঙ্কিত এই দেশের ভবিষ্যৎ নিয়ে, এই দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে, এই দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে, এই দেশের সার্বভৌমত্ব নিয়ে। স্বাধীনতার আলাপিত নাই, মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস, এগুলো তো ভুলণ্ঠিত, এগুলো তো তারা রাখবে না। আজকে দেখলাম জামাতের আমির বলছে সে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। কয়দিন পরে শুনবো যে যে গোলাম আজমও মুক্তিযুদ্ধ করছে। কয়দিন পরে শুনবো গোলাম সাইদির পোলা বলবো আমার বাপ মুক্তিযোদ্ধা ভাতা পাওয়া শুরু করবে। তাই এটা নিয়ে আলোচনা বাদ। নতুন মুক্তিযোদ্ধার যে তারা কি যেন নতুন করে রিসাফল দিবে, তারা নতুন করে তদন্ত করবে মুক্তিযোদ্ধা কারা। ওর মধ্যে আমার ধারণা বঙ্গবন্ধুর নাম বাদ পড়বে, শেখ হাসিনার নাম বাদ পড়বে, কারণ এরা তো মুক্তিযুদ্ধ করে নাই। মুক্তিযুদ্ধ করছে গোলাম আজম, মুক্তিযুদ্ধ করছিল সাইদি নিজামী, কাদের মোল্লাদের নাম, যাই এটা তাদের ব্যাপার, দিতেই পারে। যতক্ষণ ক্ষমতায় থাকলে এই দেশে যা ইচ্ছা তাই বলা যায়। আপনি যখন ক্ষমতায় থাকবেন, কারণ এই দেশের একটা সুবিধা হইলো যে আপনি যখন ক্ষমতায় থাকবেন, আপনার বিরুদ্ধে না সাংবাদিকেরা কথা বলবে, না বুদ্ধিজীবীরা কথা বলবে, কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে না। কিন্তু সরকার থেকে পড়ে গেলে, ডক্টর হুমায়ুন আজাদের ভাষাটা বলেই শেষ করে দেয়। ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন, যখন আপনি সত্যকে বলতে দিবেন না ক্ষমতায় থাকতে, তাহলে আপনি যখন ক্ষমতায় থাকবেন না, তখন আপনাকে অজস্র মিথ্যা ঘিরে ধরবে, তখন নিজেকে রক্ষা করতে পারবেন না। জি, ধন্যবাদ। আচ্ছা, আপনারা একজন রাজনীতিবিদকে কেন সেইন্ট ভাবতে চান, ফেরেশতা কেন ভাবতে চান? রাজনীতিবিদ একজন রাজনীতিবিদ, তাই না? তাকে তো ফেরেশতা, বা তিনি তো মসজিদের ইমাম না, বা মুয়াজ্জিন না, বা তিনি একজন ধর্মপ্রচারক না। তো রাজনীতিবিদের মতোই আচরণ করবেন। তো রাজনীতিবিদকে সেইন্ট ভাবার আসলে কোনো সুযোগ নেই। আমি আসলে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিয়ে কিছু কথা বলবো। তাকে নিয়ে দেখলাম ইদানিং অনেক বেশি ট্রল হচ্ছে। তার ইদানিং তিনি সংসদে যে একটি বক্তব্য দিয়েছেন, বিশেষ করে সংবিধান সংস্কার বা জুলাই সনদ নিয়ে। তো এখানে একটা বিষয় কি দেখেন, এখানে ব্যারিস্টার পার্থ তিনি তার রাজনৈতিক বা পলিটিক্যাল উইলটাকেই দেখবেন, কারণ তিনি এখানে রাজনীতি করতে নামছেন। তিনি কিন্তু এখানে ব্যবসা বা ধর্ম প্রচারে নামেননি। তিনি এখানে নিজেকে একজন সেইন্ট বা ফেরেশতা হিসাবে নিজেকে জাহির করার জন্য এখানে নামেননি। তিনি নেমেছেন রাজনীতি করার জন্য। সো পলিটিক্যাল উইল বলে একটা শব্দ আছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের এবং রাজনৈতিক দলের নেতার তার একটা পলিটিক্যাল গোল থাকে, অ্যাম্বিশন থাকে বা উইল থাকে, এবং তিনি সেটাকে সামনে রেখেই কিন্তু চলবেন। এবং খেয়াল রাখতে হবে যে আন্দালিব রহমান পার্থ কে, তিনি হচ্ছেন বিএনপি জোটের অংশ। আর এনসিপি বা হাসনাত আবদুল্লাহ এরা কারা? এরা হচ্ছে জামায়াতের জোটের অন্তর্ভুক্ত। তো জামায়াত জোট তাদের ভাষা একরকম হবে, এবং সরকার দল যারা রুলিং পার্টি তাদের ভাষাটা আরেক রকম হবে। আপনি সরকার দলের ভাষা কেন আপনি আশা করছেন যে মানে সেই জুলাই সনদ নিয়ে যার পক্ষে কথা বলছেন, যারা সেই হাসনাত একই শুরু হবে, তারা পলিটিক্যাল উইলের ক্ষেত্রে তাদের কিছু মত পার্থক্য হবে এবং সংসদটা উজ্জীবিত হবে, তাই না? সংসদে আলোচনা খুব সুন্দরভাবে হবে, আমরা উপভোগ করব। এখন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কোনো একটা সময় সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছেন। এখন তিনি সংবিধানকে ছুঁড়ে ফেলা যাবে না এটার পক্ষে কথা বলছেন। এটা নিয়ে আপনার যেভাবে তাকে দুমুখ সাপ, এটা ওটা যেসব শব্দ ইউজ করা হচ্ছে, এগুলো কিন্তু অতিমাত্রা বাড়াবাড়ি আমি মনে করি। আমাদের সংসদে যদি সবকিছুই যদি সবাই মেনে নেয়, তাহলে তো সংসদে আলোচনার দরকার নেই। সংসদ অধিবেশনে এখানে কিছু নিয়ম বা রীতি এটা মেনে চলতে হবে। কিছু তর্কের খাতিরে হবে, বাট সবাই অনেক কিছু বুঝেও অনেক কথা সে মেনে নেবে না, আবার অনেক ক্ষেত্রে এটা নিয়ে তর্ক করবে। তো এখানে আমাদের দেখতে হবে যে আসলে আমাদের ফান্ডামেন্টাল কিছু রিকোয়ারমেন্ট, ফান্ডামেন্টাল রাইটস গুলো ঠিক আছে কিনা, তারা বেসিক কিছু বিষয়গুলো ফলো করছে কিনা। আচ্ছা, এখন কথা আসতে পারে, আপনারা বলতে পারেন যে আন্দালিব রহমান পার্থ তিনি
জুলাই সনদের ব্যাপারে তার কেন অনীহা বা কেন তিনি এখানে সংবিধান সংস্কার নিয়ে তার কেন এত কথা। একটা বিষয় হচ্ছে কি, এই যে সরকার গঠন হয়েছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আসছে, এই প্রক্রিয়াটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া না। আপনি যদি আজকে জুলাই সনদ বা সংবিধান সংস্কারের এই কথাগুলো তোলেন, সেক্ষেত্রে বিষয় হচ্ছে কি যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয় তার সাথে সাথেই কিন্তু একটা, এই যে তাদের মধ্যে যে একটা বিভাজনটা হয়ে যায়, এটা হতে দেওয়া ঠিক হয়নি। সর্বপ্রথম দরকার ছিল সবার মধ্যে ঐক্য। কারণ এই জুলাই অভ্যুত্থান যখন হয়, যারা সবাই একসাথে ছিল তাদের মধ্যে বিভাজন হয়ে গিয়েছে। সো তাদের মতে পার্থক্য তো এখন হবেই, তাই না? আপনাদের প্রশ্ন হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের সময় এখন আমরা যে, বা জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যে জুলাই সনদের স্বাক্ষরের কথায় একমত হয়েছি, সংবিধান সংস্কারের কথায় আমরা একমত হয়েছি, সেটা কি আমরা জুলাই আন্দোলনের পূর্বে বা তৎকালীন সময়। কিন্তু এখনকার সময় একটা প্রেক্ষাপট ভিন্ন, কারণ এখনকার সময় আমরা ওই মানুষগুলো, ওই দলগুলো একসাথে নেই। সো আমাদের দাবি দেওয়া, আমাদের চাওয়াগুলো ভিন্ন হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। এই সত্যটা আমরা কেন মানতে পারছি না? আমরা তো এখন সবাই একসাথে নেই। যখন একসাথে ছিলাম চাওয়াটা একরকম ছিল, আমরা ভিন্ন হয়েছি, চাওয়াটা ভিন্ন হয়ে যাবে। খুব সিম্পল, তাই না? এক পরিবারে যখন আপনারা সব ভাই বোন থাকেন, তখন কিন্তু ওই পরিবারের সম্পত্তিগুলো রক্ষার জন্য সবাই কিন্তু একসাথে কাজ করে। যখন পরিবারের সবাই বিভক্ত হয়ে যান, সন্তানগুলো যখন যে যার মতো বিয়ে শাদী করে, তখন কিন্তু ওই সম্পদ আগে বহির শত্রু থেকে বা আপনার বাইরের মানুষের কাছ থেকে প্রোটেক্টেড রাখতেন। এখন কিন্তু নিজেরাই সেই সম্পত্তি নিয়ে আপনার বিভাজন করবেন, তাই না? তো আপনার প্রপার্টি ডিভাইডেশনটা আপনি কেন করছেন? কারণ এখন সেই মানুষগুলো এক জায়গায় নেই। ঠিক তেমনি আপনার এখানে মত পার্থক্যটা হবে, আপনার দল, আপনার মত সবকিছু এখন ভিন্ন হয়ে গিয়েছে। যদি আপনারা এই জুলাই অভ্যুত্থানের পরপরই যদি বিশেষ করে একটা বৈপ্লবিক সরকার গঠন করতেন এবং সব দলগুলো ইউনিটি বজায় রাখতো, তাহলে আমি মনে করি সংবিধান সংস্কার, যেটা বেগম খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছিল ছুড়ে মারার কথা, সেটা সম্ভব ছিল। কিন্তু এখন এই মুহূর্তে রুলিং পার্টি তারা তাদের ইন্টারেস্ট দেখবে এবং বিরোধী দল তারা তাদের ইন্টারেস্ট দেখবে। সো বিরোধী দলকেও আপনি তাদের সমালোচনাকে আপনি ওইটার সমালোচনা করতে পারেন, বাট এটা নিয়ে আমাদের এত বেশি ফ্রাস্ট্রেশন, এত বেশি রিয়াকশন দেখানো যাবে না। সেটা বিরোধী দলের ক্ষেত্রেও না, আবার সরকারি দলের ক্ষেত্রেও না। আমাদের আসলে এত অল্প সময়ে একটা সরকার গঠন হয়েছে, এখনই আমরা যেভাবে ফ্রাস্ট্রেশন দেখাচ্ছি, এই ফ্রাস্ট্রেশন মানে হচ্ছে আপনি আওয়ামী লীগ গভর্নমেন্টকে ক্ষমতায় বসাতে চান। কেন? কারণ এই যে বিভাজনটা হচ্ছে, এই আপনার এনসিপি জামাত তারা এখানে যে পথে হাঁটছে এবং সরকার বর্তমান রুলিং পার্টি বিএনপি, এখানে যদি অনেক বড় একটা বিভেদ তৈরি হয় এবং যদি আপনি সংসদ ব্যবস্থাপনা, আপনার রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, আন্দোলন সবকিছু যদি আনস্টেবল হয়ে যায়, তখন সুযোগটা কে পাবে বলেন? এই আপনারা দুইটা পক্ষ যাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, সেই তারা কিন্তু তখন আপনাদের কাঁধে ব্যারেল রেখে ফায়ার করবে। সো আমি মনে করি এই জায়গাটা আসলে সবার এই সত্যটা উপলব্ধি করা উচিত এবং আমরা সত্যি সবাই ভুল পথে হাঁটছি। আমরা যারা সাধারণ মানুষ তারাও ভুল পথে আছি। আমরা ঝোঁকের উপর চলতেছি, ঝোঁকের উপর একজনকে ঘৃণা করতেছি, আবার ঝোঁকের উপর একজনকে সমর্থন দিচ্ছি। আপনারা ভুলে যাচ্ছেন যে এখানে হাসনাত আব্দুল্লাহ তাদের রোলটা কি, সরকারের রোল কি? হাসনাত আব্দুল্লাহ কাদের সাথে জোট এবং আন্দালিব রহমান পার্থ কার সাথে জোট? তিনি হুট করেই, তিনি বিএনপির সাথে জোট করেই, এখন বিএনপির সাথে আলোচনা ছাড়াই তিনি হুট করে এখন আপনাদের মন জয় করার জন্য, আপনাদের মন মতো কথা বলার জন্য তিনি আগে যেভাবে বক্তব্য দিতেন ওই একইভাবে বক্তব্য দিয়ে তিনি কি তার বিএনপির সাথে বেইমানি করবেন? আপনারাই বলেন। তখন তো আবার বিএনপির পক্ষে লোকজন তাকে বেইমান বলবে। তো আপনাদের মুখে তিনি সেইন্ট শব্দটা শোনার জন্য বিএনপি নেতাকর্মীর কাছে কি তিনি বেইমান শব্দটা শুনতে চাইবেন? আপনারাই বলেন। এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। সেটা কি করবে? করবে না। তাহলে এই জায়গাটা আমাদের সহনশীল হওয়া উচিত আমাদের এই ধরনের সমালোচনা করার ক্ষেত্রে। আরেকটা বিষয় কি দেখেন, যখন আওয়ামী লীগ সরকার আমলে সংসদে যখন আন্দালিব রহমান পার্থ শেখ হাসিনার সমালোচনা করতেন, তখন আওয়ামী লীগের অনেক লোকজন তাকে গালিগালাজ করতেন না, আবার আপনারা কিন্তু তখন সেন্ট মনে করতেন। এখন মনে রাখতে হবে যে আন্দালিব রহমান পার্থ তাকে সেন্ট ভাবার কিছু নাই, তাকে ডেভিল ভাবার কিছু নেই। কারণ কি, তিনি পলিটিক্স করতে নেমেছেন। তিনি ওই মুহূর্তে তার পলিটিক্যাল ড্রিম তিনি আওয়ামী লীগের মধ্যে দেখতে পাননি। তিনি দেখতে পেয়েছেন যে বিএনপির সাথে জোট করলেই তা হয়তো পলিটিক্যাল ড্রিমটা, প্রতিটা মানুষের একটা ড্রিম, স্বপ্ন বা একটা অবজেক্টিভ বা ভিশন নিয়ে আগান। তিনি তার পলিটিক্যাল ভিশনটা, পলিটিক্যাল অ্যাম্বিশনটা তিনি হয়তো বিএনপি জোটের সাথে দেখতে পেয়েছেন, যে কারণে তিনি সেভাবে চলেছেন।
আওয়ামী লীগের সাথে তিনি সেটা দেখেনি, আওয়ামী লীগের সাথে জোট করেনি। আবার একই সাথে তিনি এখন সেজন্য আপনি তাকে মানে মন গড়া তাকে নিয়ে একটা জাজমেন্টাল হওয়া, এটা আমার মনে হয় ঠিক না। তো আমি আসলে সবাইকে এটাকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখতে বলবো, এবং পলিটিক্সটাকে আমাদের উচিত হবে না একটা মানুষের পার্সোনাল ক্যারেক্টার, নীতি, আদর্শের সাথে মেলানো। একটা মানুষ ব্যক্তিগতভাবে তিনি একরকম হবেন, পলিটিক্যাল ফিল্ডে তিনি আরেক রকম হবেন, কারণ পলিটিক্যাল অ্যাম্বিশন, পলিটিক্যাল গোল, পলিটিক্যাল উইল, এই জিনিসটা অনেক ডিফারেন্ট কিছু। আর পলিটিক্সে নামলে তিনি একক সিদ্ধান্ত, একক চিন্তা চেতনা অনেক কিছু বাস্তবায়ন করতে পারবেন না যদি তিনি একটা দল বা জোটের সাথে থাকেন, কারণ তাকে ওই দল বা জোটের নীতি, আদর্শ, নর্মসটাকে তাকে মেনে চলতে হবে। সো হুটহাট করে একটা মানুষকে নিয়ে আজে বাজে প্রচারণা, আজে বাজে কথাগুলো বলা উচিত না। আর একই সাথে আমি বিশেষ করে বিএনপির যারা কর্মী, সমর্থক, নেতাকর্মী আছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা সত্যি কথা, মিডিয়া প্ল্যাটফর্মের ক্ষেত্রে, প্রচারণার ক্ষেত্রে এই জেএনজি বা এনসিপি বা এই জামায়াত, শিবির, এদের তুলনায় আপনারা অনেক দুর্বল। আপনাদের, আমার মনে হয় আপনারা শুধু ক্ষমতা চলে আসতে এখন ক্ষমতার স্বাদ ভোগ করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছেন, কিন্তু প্রচারণাটা আপনাদের যেভাবে হওয়া উচিত আপনারা সেটা করতে পারছেন না। ন্যারেটিভটা আপনাদের বিরুদ্ধে বেশি হচ্ছে, আপনাদের পক্ষে কিন্তু অনেক সুন্দর ন্যারেটিভ আছে, সেটা আপনারা দাঁড় করতে পারছেন না। কারণ কি, আপনারা নিজেদের যে যার স্বার্থ নিয়ে দৌড়াচ্ছেন, দলটাকে দেখছেন না, দলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গ্রামীণ ব্যাংকে ইউনুসের সাথে অন্যতম একজন পার্টনার, তার মানে আপনার এই যে গ্রামীণ ব্যাংকের যে পরিচালকদের একজন এই নূরজাহান বেগম। আমি গ্রামীণ ব্যাংকে তো আমার আসলে যখন ধরেন 2023 সালের সেপ্টেম্বর অক্টোবরে বেশ কিছু কাজের জন্য ওদের দুর্নীতিগুলো ফাইন্ড আউট করার জন্য আমি বেশ কয়েকবার গ্রামীণ অফিসে গেছি। সেই সময়টাতে আমাদের তখন তৎকালীন যে পরিচালক যিনি ছিলেন, ডিরেক্টর ছিলেন সাইফুল মজিদ স্যার, প্রফেসর সাইফুল মজিদ, উনার সাথে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে। উনি দুর্ভাগ্যজনক উনি প্রয়াত হয়েছেন, উনি আর নেই পৃথিবীতে, কিছুদিন আগে মারা গেছেন। তো উনার সাথে আমার তখন কথা বলার সুযোগ হওয়ার ফলে গ্রামীণ ব্যাংকের যে বাকি পরিচালকরা আছে তারাও ওরকম দুটো মিটিং এ এসেছিলেন, যাদের সাথে আমি ইনফর্মালি নানান রকমের আলাপ করেছি। প্রত্যেকটা মানুষ এই নূরজাহানের দিকে একটা বড় ধরনের প্রশ্ন তুলেছে। যেই মানুষটার ধরেন কোনো ধরনের এক্সপার্টিজ নাই, কোনো ধরনের কিচ্ছু নাই, তাকে ইউনুস এই ডিরেক্টরের পদ থেকে শুরু করে সব জায়গাতে ফ্যাসিলিটেট করেছে। বলা হয়ে থাকে যে ইউনুসের যে অর্থ পাচার, ইউনুসের অর্থ পাচারের জন্য দুটো মানুষ আসলে কাজ করেছে। একটা হচ্ছে আশরাফ নামে একজন আছে, যে ইউনুসের টাকা পয়সা সমস্ত কিছু সে দেখভালটা করে, আর এই নূরজাহান বেগম, যিনি আপনার এই পুরো গ্রামীণ ব্যাংকের ডিরেক্টর, তার সাথে দীর্ঘ সময় তার পথ চলা। এবং এই যে যখন তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলো হয়েছে ইউনুসের এগেনস্টে, তখন তো আমাদের উপর যে বাবা দ্যাট ইজ ইন টক শো, ওকে। তো আমার মেয়ে এসছে। তো যেটা হয়েছে যে সেটা হলো যে এই পুরো গ্রামীণ ব্যাংকের এই পুরো পরিচালনা পর্ষদে তার সমস্ত যেই আপনার যা কিছু আপনার উদ্যোগগুলো দেখেছেন এই নূরজাহান বেগম ছিল। এবং মামলা যখন হয়েছে, নূরজাহান বেগমও সম্ভবত 2 নাম্বার বা 3 নাম্বার আসামি ছিল আমার কাছে, অন্ততপক্ষে মামলার যেই ডকুমেন্টস গুলো আছে। এই যে দেখেন, আপনাকে এইটা দেখাবে, ঠিক আছে, সবাই দেখেছে তোমার এই বাণী, এই যে সে এই বাণী দেখাবে। থ্যাংক ইউ বাবা, দ্যাট ইজ ইন টক শো, ওকে। তো আলটিমেটলি যেটা হয়েছে যে ইউনুস মনে করেছে যে তাকে এক ধরনের অ্যাওয়ার্ড দেওয়া প্রয়োজন। এই অ্যাওয়ার্ডের জায়গাটাতে সে যেটা করেছে, দেখেন আমরা আমাদের বাংলাদেশের কালচারটা দেখেন, এই মহিলার নামে মামলা হয়েছে, আমি ধরে নিলাম যে এই মামলার কারণে সেই মহিলাকে সে এখন একটা পুরস্কার দিবে। পুরস্কার, আপনি একটা মানুষকে পুরস্কার হিসেবে তাকে আপনি একটা সার্জনের টেবিলে বসিয়ে দিতে পারেন। আপনি আমাকে একটা পুরস্কার দিতে চান আমার কোনো একটা ভূমিকার জন্য, আপনি বললেন নিজুম ভাই আপনাকে আমি অমুক হসপিটালের ডাক্তার বানা দিলাম, এটা তো হওয়ার বিষয় না রে ভাই। আপনি আমাকে যদি বলেন যে আপনাকে আমি অমুক ডিপার্টমেন্টের হেড বানা দিলাম, যেখানে লেখালেখি করা যায়, কথা বলা যায়, আমার সাথে গেল জিনিসটা। আইন জাতীয় কিছু একটা আপনি আমাকে করে দিলেন, আমার সাথে গেল। যে মানুষটা স্বাস্থ্য সম্পর্কিত কোনো কিছুর কাছে নাই, তাকে আপনি স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দিলেন এই জঙ্গি সরকারের। তারা যেটা করলো সেটা হচ্ছে তারা এই যে ভ্যাকসিন গুলো আনা বন্ধ করলো, এই টিকাগুলো আনা বন্ধ করলো। ফলে যেটা হয়েছে আপনারাই চোখের সামনে দেখতে পাচ্ছেন, এটা এখন 59% আসার কারণে। আমি আজকে একটা লেখা পড়ছিলাম, বিশেষ করে আমাদের
বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত তরুণ নেতা আমাদের নফেল ভাই মহিবুল হাসান চৌধুরী একটা চমৎকার কথা তিনি তার একটা ইতে বলেছেন